আসসালামু আলাইকুম এভরিবডি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই ভালো আছো আশা করি। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি শামসুল আলম স্যার, প্রভাষক ইংরেজি। আজকে আমরা আলোচনা করব কন্ডিশনাল সেন্টেন্সেস নিয়ে। ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমরা দেখতে পাই কন্ডিশনাল সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ। আমাদের রাইট ফর্ম অফ ভার্ব করার সময়, কমপ্লিটিং সেন্টেন্স করার সময়, এমনকি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করার সময়, তাছাড়া আমাদের শিক্ষা জীবনে তথা এবং চাকরি জীবনের সকল পরীক্ষায়, আমাদের চাকরির সকল পরীক্ষায় আমাদের এই কন্ডিশনাল অনেক ব্যবহার রয়েছে। আমরা প্রত্যেক জীবনে অনেক এটা ব্যবহার করে থাকি। তাহলে আজকে আমরা কন্ডিশনাল সেন্টেন্সেস নিয়ে আমাদের যাবতীয় আলোচনা করব, সাথে থাকুন। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আবার আরেকটা গান গাই আমি। তুই যদি চিনতি আমায় পরাণের পাখি, তোরে লিখে দিতাম আমার দুটি আখি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে কন্ডিশনাল ক্লাসে আমরা প্রত্যেক জীবনের বাংলায় কিছু সেন্টেন্স, কিছু গান আমরা একটু দেখব। আমরা দেখলাম তুই যদি চিনতি আমায় পরাণের পাখি। এখানে যদির একটা ব্যবহার আছে। একই সাথে যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, এইখানেও একটা যদির ব্যবহার আছে। তাহলে দেখো, আমাদের প্রত্যেক জীবনে আমরা অনেক কথা, অনেক সেন্টেন্সেস আমরা বলে থাকি। সেটা হলো তুমি যদি আসো আমি সেখানে যাব। দেখো, প্রতিটি কথার ক্ষেত্রেই আমরা একটা যদি ব্যবহার করে থাকি। আর আজকে আমরা পড়ব যদি নিয়ে সমস্ত কথা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা দেখি কন্ডিশনাল সেন্টেন্সের সংজ্ঞায় কি বলে। দেখো, কন্ডিশনালস মানেই হলো এখানে একটা কন্ডিশন থাকবে। কন্ডিশন মানে কি? আমরা জানি কন্ডিশন মানে হলো শর্ত। কন্ডিশন মানে কি? শর্ত। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে শর্তমূলক বাক্য, অর্থাৎ যে সকল সেন্টেন্সে শর্ত থাকে। কেমন শর্ত থাকে? তুমি যদি আসো আমি যাব। আবার থাকে তুমি যদি আমাকে দাওয়াত দাও আমি তোমার পার্টিতে যাব। আবার থাকে তুমি যদি আমার কাছে বলতে আমি তোমাকে দিতাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, প্রতিটি সেন্টেন্সের ক্ষেত্রেই আমরা একটা শর্ত জুড়ে দিই, আর শর্তগুলো জুড়ে দিই হচ্ছে যদির মাধ্যমে। তো যদি ইংরেজি কি? ইফ। তাহলে যে সকল সেন্টেন্সে শর্ত আছে, অর্থাৎ আমরা একটু সহজভাবে বলতে পারি যে সকল সেন্টেন্সে যদি আছে, অর্থাৎ ইফ যুক্ত সেন্টেন্সগুলোকেই কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। আমরা কি বলবো? সাধারণত ইফ যুক্ত সেন্টেন্সগুলোকেই কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো, এরকম একটা সেন্টেন্স যদি আমরা বলি, ইফ ইউ ইনভাইট মি আই উইল জয়েন দ্য পার্টি। দেখো, এইখানে ইফ আছে, ইফের সাথে একটা কি আছে? ইউ ইনভাইট মি, অর্থাৎ কি? যদি তুমি আমাকে দাওয়াত দাও আমি তোমার পার্টিতে যাব। দেখো, ইফ ইউ ইনভাইট মি কথাটুকু বলার পরে কিন্তু আরেকটু শোনার আকাঙ্ক্ষা থাকে। সেটা কি? যদি তুমি আমাকে দাওয়াত দাও তাহলে কি হবে? আমি তোমার পার্টিতে যাব। অর্থাৎ এই অংশটুকুর পরে আরেকটু শুনতে মন চায়। তাহলে এরকম যেখানে আছে শর্ত, যে সকল সেন্টেন্সগুলোতে আছে, ওই সেন্টেন্সগুলোকে আমরা কি বলবো? কন্ডিশনাল সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে। এবার আসো কন্ডিশনাল সেন্টেন্সের প্রকারভেদ। আমরা কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার, কি কি, এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো আজকের ক্লাসে। আমরা সারা জীবন শুনে এসেছি কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে তিন প্রকার। কী কী ছিল? একটা ছিল ফার্স্ট কন্ডিশনাল, আরেকটা ছিল সেকেন্ড কন্ডিশনাল, আরেকটা ছিল থার্ড কন্ডিশনাল। এটা শুনে এসেছি। কিন্তু আমরা আরেকটি কন্ডিশনাল পাই, সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল।
জিরো কন্ডিশনাল। তাহলে এখন থেকে আমরা কন্ডিশনালকে 3 প্রকার বলবো না, আমরা বলবো কন্ডিশনাল 4 প্রকার। কি জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু রিভিশন দিই। ইফ যুক্ত সেন্টেন্সগুলোকে সাধারণত কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়, তবে ইফ ছাড়াও কিন্তু কন্ডিশনাল হতে পারে। যেমন এখানে একটা হ্যাড আছে, হ্যাড দিয়েও কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স পাই, সেটা আমরা আলোচনায় বলবো। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে কি, ইফযুক্ত সেন্টেন্সকে বা শর্তমূলক বাক্যকেই বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। আর এই কন্ডিশনাল হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। তাহলে 1, 2, 3 আর হচ্ছে 0, মোট কয় প্রকার? 4 প্রকার। এখন আমরা কন্ডিশনাল সম্পর্কে বিস্তারিত একটু জানব। আমি একটু বুঝিয়ে নেই এখানে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা প্রথমে একটা বলছিলাম জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল কাকে বলে? আমরা ফার্স্ট কন্ডিশনালে পড়েছিলাম ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, কিন্তু জিরো কন্ডিশনালটা হচ্ছে ইফের সাথে প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট। কী হবে আমরা একটু লিখে দেখি, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস ফিউচার ইনডেফিনিট। এখন আমাদের কথায় কথায় যেহেতু আমরা আগে জানি ইফের সাথে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পরেরটা ফিউচার ইনডেফিনিট টেন্স হয়, আমরা অনেক সময় রাইট ফর্মসের ক্ষেত্রে পড়েছি, অনেক সময় কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে পড়েছি। কিন্তু আমরা শিখে রাখবো ইফের সাথে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে পরের অংশেও প্রেজেন্ট ইনডেফিনিট হতে পারে। সেক্ষেত্রে কোন ক্ষেত্রে হতে পারে? যেমন চিরন্তন সত্য কিছু কথা আছে, চিরন্তন সত্য কিছু কথা আছে, অথবা বৈজ্ঞানিক কোনো সত্য আছে। যেমন পানিকে যদি তাপ দেওয়া হয় পানি কি হয়? বাষ্প হয়। আমরা কিন্তু কথায় কথায় বলি পানিকে তাপ দিলে পানি বাষ্প হয়, পানি বাষ্প হবে সেটা বলি না। যখন যেটা সত্য কথা বলবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চিরন্তন সত্য, সেটা হচ্ছে ইফ ইউ হিট ওয়াটার। ইফ ইউ হিট ওয়াটার, দেখো ইট টার্নস ইনটু ভ্যাপর। তাহলে দেখো ইফ ইউ হিট ওয়াটার্স, এখানে ইফের সাথে আছে কি? প্রেজেন্ট। আবার এখানে দেখো ইট টার্নস ইনটু ভ্যাপর, তাহলে এটাও কিন্তু প্রেজেন্ট। দেখবা পরীক্ষার সময় এখানে প্রেজেন্ট ইনডেফিনিট করতে হয়, বিশেষ করে নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নগুলো খুব বেশি আসে। তোমরা একটু সচেতন থাকবে এখন থেকে। তাহলে আমরা বুঝলাম কি, চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য কোনো সেন্টেন্স যখন আমরা বলি তখন এটা জিরো কন্ডিশনাল হয়। সেটা হলো কি, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট। অনেক সময় মুখের ভাষায় কিন্তু চলে আসে ফিউচার ইনডেফিনিট। আমরা এখন থেকে আর জিরো কন্ডিশনালকে ফিউচার ইনডেফিনিট বলবো না, বলবো কি? প্রেজেন্ট প্রেজেন্ট। দেখো মনে রাখতে হবে জিরো মানে জিরো, যার কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নাই, সেটা হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট। ভাই বুঝলে গেছে? আমার মনে হয় এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। তাহলে এখন আমরা পড়ব হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল পড়ার পরে আমরা এখন ফার্স্ট কন্ডিশনাল পড়ব। আশা করি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এখানে ফার্স্ট কন্ডিশনাল কোনটা? ফার্স্ট কন্ডিশনাল হলো ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। আগে আমরা কি লিখেছিলাম? এখানে লিখেছিলাম প্রেজেন্ট, আর এখন লিখেছি ফিউচার। সুতরাং দেখো ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, সারা জীবন এটা পড়ে আসছি না? কি হবে? ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস ফিউচার ইনডেফিনিট। সো আমরা এখন একটা এক্সাম্পল দিয়ে দেখব। যেমন ইফ ইউ, কি লিখবো আমরা? ইনভাইট। যেহেতু আমি এটা লিখেছি আগে, তোমাদের জন্য বুঝতে সহজ হবে। ইফ ইউ ইনভাইট মি, যদি তুমি আমাকে দাওয়াত দিতে, আমি কি করব? বা যদি তুমি আমাকে দাওয়াত দাও, আই
উইল অ্যাটেন্ড অথবা জয়েন, যাই বলো, জয়েন দ্য পার্টি। যদি তুমি আমাকে দাওয়াত দাও আমি কি করব, আমি তোমার পার্টিতে যাব। দেখো এখানে আছে ইফের সাথে আছে কি প্রেজেন্ট ইনডেফিনিট নাকি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট বা শুধু প্রেজেন্ট যখন বলি ইফ প্লাস প্রেজেন্টের ক্ষেত্রে। এবার আছে আই উইল অ্যাটেন্ড দ্য পার্টি। দেখো এখানে এটা ফিউচার টেন্স। কেন ফিউচার টেন্স আমরা বলতে পারি, এখানে উইল আছে, উইলটা হলো এটা ফিউচার টেন্সের সাইন। সুতরাং দেখো ইফ ইউ ইনভাইট মি আই উইল অ্যাটেন্ড অথবা আই উইল জয়েন, যেখানে লেখো অ্যাটেন্ড অথবা জয়েন যাই লেখো, আই উইল জয়েন দ্য পার্টি। ঠিক আছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখলাম ইফের সাথে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে পরের অংশ ফিউচার ইনডেফিনিট। কখনো কিন্তু এটা ঘুরায়া ইফটা মাঝখানে থাকতে পারে, যেমন আই উইল গিভ ইউ সাম মানি ইফ ইউ ওয়ান্ট। সরি, দেখো এখানে ইফের সাথে এটুকু, ইফের সাথে ইউ ওয়ান্ট, এটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট। ঠিক তেমনিভাবে ইফের সাথে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে এই অংশটার ক্ষেত্রে আমরা এই অংশটা কী করব, ফিউচার ইনডেফিনিট। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এখানে যখন আমি এটা শূন্যস্থান করতে যাব, শূন্যস্থানে কীভাবে আসে অথবা রাইট ফর্মসে কীভাবে আসে। দেখো ইফ ইউ ইনভাইট মি, এখানে আছে হলো আই ড্যাশ জয়েন। কী হবে, ইফ ইউ ইনভাইট মি আই ড্যাশ জয়েন। দেখো আমরা সহজেই লিখতে পারবো। রাইট ফর্মসের ক্ষেত্রে ইফের সাথে প্রেজেন্ট ইনডেফিনিট আছে, আমরা কী লিখবো এখানে, উইল জয়েন, ফিউচার ইনডেফিনিট লিখবো। তাহলে আমাদের ফার্স্ট কন্ডিশনালের কাজ শেষ। তেমনিভাবে যদি এরকমও থাকে, এইখানে একটা গ্যাপ দেওয়া থাকে, এখানে যদি ব্র্যাকেটে ভার্বটা দেওয়া থাকে, যেমন গিভ, আমি কি লিখব, ইফ ইউ ওয়ান্ট, এটা প্রেজেন্ট ইনডেফিনিট, আমি এটা লিখবো হচ্ছে আই উইল গিভ ইউ সাম মানি। ঠিক আছে, আশা করি ফার্স্ট কন্ডিশনাল নিয়ে আমাদের আর কোনো কনফিউশন থাকবে না। এবার আসো আমরা সেকেন্ড কন্ডিশনাল নিয়ে কথা বলব। আমরা জিরো কন্ডিশনাল পড়েছি, ফার্স্ট কন্ডিশনাল পড়েছি এবং সেকেন্ড কন্ডিশনালে আছে। দেখো ফার্স্ট কন্ডিশনালটা ছিল ইফ প্লাস প্রেজেন্ট, জিরোটাও ছিল ইফ প্লাস প্রেজেন্ট, কিন্তু পাস্টের কি হবে? তাহলে চলো আমরা দেখি ইফের সাথে যদি পাস্ট ইনডেফিনিট হয় তখন পরেরটা কী হবে। এটা কি কী হবে, ফিউচার টেন্স হবে? নাও, এটা কি হবে, এটা হচ্ছে, এটাকে বলা হয় পাস্ট কন্ডিশনাল। এখন দেখো পাস্ট কন্ডিশনালটা কিভাবে লিখে আমি একটু সংক্ষেপে ব্যাখ্যা দিই। সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। দেখো উডের পরিবর্তে তুমি কুড বসাইতে পারো, কখনো মাইট বসাতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে দেখো সাবজেক্ট প্লাস উড, আমরা প্রথমটা কি লিখেছিলাম, সাবজেক্ট প্লাস উইল বসাইছিলাম। এরপর দেখো পাস্টের ক্ষেত্রে আমরা বলবো সাবজেক্ট প্লাস উড, কখনো কুড হতে পারে, কখনো মাইট হতে পারে। এখন তোমার মানে প্রশ্ন আসবে যে আমরা এখানে কুড মাইট বসাতে পারলাম, কিন্তু ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে কি আমরা এগুলো বসাতে পারতাম না? অবশ্যই। সেখানে দেখো আমি কখনো লিখেছি উইল, কখনো হতে পারে ক্যান, কখনো হতে পারে মে। তাহলে এগুলার প্রেজেন্ট ফর্মগুলো হচ্ছে ওই ফার্স্ট কন্ডিশনালে আমরা বসাবো। তাহলে ফার্স্ট কন্ডিশনালটা একটু আবার মিলিয়ে নিই। দেখো এইখানে দেখো উই ক্যান, উই মে, উই উইল, ফার্স্ট কন্ডিশনালে হবে। এইখানে অর্থাৎ এইখানে হবে কি, সাবজেক্টের পরে উড, কখন হবে, সেকেন্ড কন্ডিশনাল ক্ষেত্রে। যখন কি হয়, আমরা ওই একই এক্সাম্পলটা আবার এখানে যদি দেব, আগে ছিল ইফ ইউ ইনভাইট, আর এখন হবে ইফ ইউ ইনভাইটেড, ইফ ইউ ইনভাইটেড মি। কোন টেন্স আছে এখানে, পাস্ট টেন্স আছে। তাহলে আমরা পরের অংশ কি বলবো, আগে লিখেছিলাম আই উইল, এখন লিখব আই উড জয়েন দ্য পার্টি। একদম সহজ।
দেখো ইফ ইউ ইনভাইটেড মি, এটা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। তাহলে আমাদের এই যে দেখো এখানে যদি উইল না, উড না থাকিয়ে যদি উইল থাকতো তাহলে কিন্তু প্রেজেন্ট হইতো। তাহলে এখানে আমি কেন উড লিখবো? মনে রাখবো এখানেও পাস্ট, এখানেও উড, কখনো কুড হতে পারে, মাইট হতে পারে, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, ইফ ইউ ইনভাইটেড মি আই উড জয়েন দ্য পার্টি। তুমি কখনো উড না বলে বলতে পারতা আই মে জয়েন দ্য পার্টি, আই কুড জয়েন দ্য পার্টি, আই মাইট জয়েন দ্য পার্টি, অথবা আই কুড জয়েন দ্য পার্টি। তাহলে দেখো ইফের সাথে যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে পরের অংশ কী হবে? সাবজেক্ট প্লাস উড প্লাস V1 প্লাস অবজেক্ট। V1কে বোঝাচ্ছি ভার্বের বেস ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম আর কি। সরাসরি প্রেজেন্ট ফর্ম না বলে আমরা বেস ফর্মটা বলছি, ঠিক আছে? আমরা যদি আরেকটা এক্সাম্পল দিই, কি দেব আমরা? ইফ হি asked মি, যদি সে আমাকে জিজ্ঞাসা করত তাহলে আমি কি করতাম? আই উড টেল দ্য অ্যাড্রেস। তাহলে কি হলো? ইফ হি আস্কড মি আই উড টেল দ্য অ্যাড্রেস। এখানে কোন টেন্স আছে? হি আস্কড মি, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। তাহলে ঠিক তেমনি দেখো পাস্ট ইনডেফিনিট আছে, আমরা এখানে উড বসায় দেবো, উড টেল। যদি শূন্যস্থান পূরণের ক্ষেত্রে আমাদের থাকে এরকম ব্র্যাকেটে কী হবে? তাহলে হবে এখানে হলো টেল, কী হবে দেখো? হি আস্কড মি, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, আমার এখানে হয়ে যাবে কি? আই ড্যাশ টেল, এখানে হবে উড টেল, ঠিক আছে? তাহলে দেখো সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম ইফের সাথে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে পরের অংশে কী হবে? পাস্ট কন্ডিশনাল, অর্থাৎ সাবজেক্ট প্লাস উড প্লাস V1। দ্যাটস এনাফ। আশা করি সেকেন্ড কন্ডিশনাল সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। সেকেন্ড কন্ডিশনালের আরেকটু বিস্তারিত আলোচনা আছে যেটা আমরা একটু পরে করব। তার আগে আমরা শিখব হচ্ছে থার্ড কন্ডিশনাল। চলো আমরা একটু থার্ড কন্ডিশনালটা নিয়ে কথা বলি। থার্ড কন্ডিশনাল, প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা ইফের সাথে প্রেজেন্ট পড়েছি, ইফের সাথে পাস্ট পড়েছি, পাস্ট ইনডেফিনিট। এখন পড়ব হচ্ছে ইফের সাথে পাস্ট পারফেক্ট। ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস এরপরে যেটা হবে এটাকে বলা হয় পারফেক্ট কন্ডিশনাল। এরপরে যা হবে এটাকে পারফেক্ট কন্ডিশনাল বলা হয়। তোমরা একটু লিখে নিতে পারো পারফেক্ট কন্ডিশনাল কোনটা? সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট বলতে পারো, বাকি অংশ বলতে পারো। কি হলো? সাবজেক্ট প্লাস উড হ্যাভ। দেখো মনে রাখবো এখানে একটা হ্যাভ আছে, হ্যাঁ? হ্যাভ থাকলেই তো আমরা জানি এখানে সামথিং রং, সামথিং একটা এক্সেপশনাল কিছু হবে, সেটা হচ্ছে V3, অর্থাৎ আগের মতো নাই। আগে কিন্তু হ্যাভ ছিল না, শুধু উড ছিল। শুধু উড থাকলে আমরা জানি এটা মডাল, সেটা হলো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এরপরে বেস ফর্ম বসে। কিন্তু উড হ্যাভ যখন বসবে অবশ্যই মনে রাখবে উড হ্যাভ যখন আমরা দিলাম অবশ্যই ভার্বের ফার্স্ট পার্টিসিপলটা আমাদের বসাতে হবে, অর্থাৎ আমি এটাকে 3 নম্বর ফর্ম হিসেবে লিখেছি। তাহলে দেখো ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল। যদি মনে রাখতে অসুবিধা হয় মনে রাখবো হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস সাবজেক্ট প্লাস উড হ্যাভ। এটাকে একটু হাইলাইট করবা, উড হ্যাভ প্লাস V3, উড হ্যাভ প্লাস V3। একটা এক্সাম্পল যদি দিই আমরা তাহলে একটু সহজ হয় বিষয়টা। দেখো ওই আগের এক্সাম্পলটাকেই আমরা একটু ইফ হাইলাইট করব। ইফ ইউ পাস্ট পারফেক্টে দেখো হ্যাড ইনভাইটেড মি, ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি তাহলে পরে কি হবে? আই, দেখো স্ট্রাকচার অনুসারে উড হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল জয়েন্ট দ্য পার্টি। সহজ কথা, ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি আই উড হ্যাভ জয়েন্ট দ্য পার্টি।
এখানে সবচেয়ে বড় বিষয় দেখো, এখানে কিন্তু ইনভাইটেড একা না, এখানে হ্যাড ইনভাইটেড। এই দুইটা মিলে কি হলো, এটা হচ্ছে ফার্স্ট পারফেক্টের একটা সাইন। অর্থাৎ ইফের সাথে ইউ হ্যাড কোনটা আছে, ইফের সাথে পাস্ট পারফেক্ট টেন্স আছে। তাহলে পরের অংশ কী হবে, যেহেতু এখানে হ্যাডের বিষয় আছে, মনে রাখবে এখানে হ্যাড, এখানে আবার দেখো এখানে হ্যাড আছে, এখানে হ্যাভ আছে, একটা মিল আছে, ওগুলাতে কিন্তু এরকম ছিল না। তাহলে ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি, এখানে আমরা উড হ্যাভ। যদি আমরা রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে বলি, তাহলে এইখানে এইটুকু বাদ দেওয়া থাকবে, এখানে এটুকু বাদ দিয়ে এখানে একটা গ্যাপ থাকবে, এখানে ব্র্যাকেটে আসলো জয়েন। দেখো আমরা কী লিখবো, সহজেই বুঝতে পারি যে ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি আই উড হ্যাভ জয়েন। দেখো আমরা কী লিখবো, উড হ্যাভ, তারপর লিখবো কি, জয়েন্ট। সো মাই ডিয়ার স্টুডেন্টস, কাম টু দ্য পয়েন্ট দ্যাট ইফের সাথে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে আমরা পেয়েছিলাম কি, ফিউচার ইনডেফিনিট, আর ইফের সাথে পাস্ট ইনডেফিনিট থাকলে পেয়েছিলাম পাস্ট কন্ডিশনাল। এখন দেখো ইফের সাথে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে আমরা কি পাবো, ইফ ইউ হ্যাড ইনভাইটেড হচ্ছে পাস্ট পারফেক্ট, পরেরটাকে বলা হয় পারফেক্ট কন্ডিশনাল। আমরা একটা সামারি করে এটাকে দেখবো। তাহলে আশা করি থার্ড কন্ডিশনাল সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। দেখো কমপ্লিটিং সেন্টেন্স করার সময় আমরা এতক্ষণ দেখলাম রাইট ফর্মস করার সময়। কমপ্লিটিং সেন্টেন্স করার সময় আমরা জানি একটা সেন্টেন্সের অর্ধেক দেওয়া থাকে বা একটু অংশ দেওয়া থাকে, বাকি অংশটা আমাদেরকে লিখতে হয়। তাহলে এরকম একটা সেন্টেন্স যদি আমরা লিখি একটু টেস্ট করার জন্য, যে আই উড বি ভেরি হ্যাপি ইফ ড্যাশ। অর্থাৎ কি, আই উড বি ভেরি হ্যাপি ইফ, ইফটা এখানে মাঝখানে আছে। দেখো এখানে আই উড বি ভেরি হ্যাপি, আই উড বি ভেরি হ্যাপি, আমি খুব খুশি হইতাম, এটা কিন্তু হবো না, হইতাম। আই উড বি ভেরি হ্যাপি, আমি খুব খুশি হতাম যদি কি করতা, তুমি আমাকে কিছু হেল্প করতা, তুমি আমাকে কিছু টাকা দিতে। তাহলে এটা দেখো আমাদের কথাই কিন্তু চলে আসে এটা পাস্ট। তাহলে দেখো আমরা জানি স্ট্রাকচার অনুসারে একটু দেখো, ই আই উড বি, এটা হচ্ছে উড আর হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে দেখো উড আছে কোথায় জন্য, শুধু উড, এটা হচ্ছে 2 নং কন্ডিশনালের ক্ষেত্রে। তাহলে 2 নং কন্ডিশনালে যেহেতু পরের অংশটা দেওয়া আছে, আমার প্রথম অংশে কী লিখবো, পাস্ট ইনডেফিনিট, ইফ ইউ হেল্পড মি, সেন্টেন্সটা এরকম। তাহলে ইফ ইউ হেল্পড মি আই উড বি ভেরি হ্যাপি, এটা আগে থাকলেও এরকমই আমরা লিখতাম। তাহলে আজকের আলোচনায় আমরা দেখলাম যে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন এবং জিরো কন্ডিশনটা কি এবং এটার বিস্তারিত ব্যবহার আমরা দেখলাম। আশা করি তোমাদের সুবিধা হবে। আজকের আলোচনার আমরা একটা সামারি টানতে চাচ্ছি, একটু সহজ করে পরিশেষের কথা। আশা করি এই জিনিসটা অন্তত মনোযোগ দিয়ে দেখবে। দেখো জিরো কন্ডিশনালের মধ্যে কি ছিল, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। তোমরা চাইলে একটা স্ক্রিনশট দিয়েও রাখতে পারো এখানে। এরপর যখন আমি ফার্স্ট কন্ডিশনাল পড়েছি তখন ছিল ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। এখানে আমি একটা সংকেত দেই, উইল। ফিউচারের সাথে আমি একটা সংকেত বোঝার জন্য, এটা অন্য কিছু না, বোঝার জন্য। দেখো সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে আমরা দেখব ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট প্লাস, এটাকে বলবো পাস্ট কন্ডিশনাল, অর্থাৎ এটাকে আমরা বলবো উড প্লাস V1, সংক্ষেপে বোঝার জন্য উড প্লাস V1। থার্ড কন্ডিশনালের যে পার্থক্যটা সেটা হলো ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস, এটাকে বলা হয় পারফেক্ট কন্ডিশনাল। তোমরা সংক্ষেপে বলতে পারো উড হ্যাভ প্লাস V3। তাহলে সংক্ষেপে বোঝার জন্য দেখো জিরো কন্ডিশনাল জিরো, এটাতে কোনো ঝামেলা নেই।
এটা প্রেজেন্ট প্রেজেন্ট থাকবে, কোনো সমস্যা নেই। ফার্স্ট কন্ডিশনালে হবে উইল, সেকেন্ড কন্ডিশনাল হবে উড প্লাস V1 এবং থার্ড কন্ডিশনাল হবে উড হ্যাভ প্লাস V3। তাহলে মোটামুটি আজকের এই ছিল আমাদের আলোচনা। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনায় আমরা যতটুকু শিখতে পেরেছি তা যদি আমরা সত্যি আমরা প্র্যাকটিস করি, আমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ক্ষেত্রে যখন আমরা শূন্যস্থান করতে যাব অথবা রাইট ফর্ম অফ ভার্ব করতে যাব অথবা কমপ্লিটিং সেন্টেন্স ব্যবহার করতে যাব বা তৈরি করতে যাব অথবা আমাদের যে কোনো নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে আমরা এই কন্ডিশনালের সকল আনসার আমরা অবশ্যই দিতে পারবো। এই যে 4টা ক্যাটাগরির পরেও আরেকটা মিক্সড কন্ডিশনাল আছে, যেটা আসলে কোনো নির্ধারিত নিয়ম নেই, ওই বিষয়টা আমরা পরবর্তী ক্লাস আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। শামসুল আলম স্যার, ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কন্ডিশনাল নিয়ে আমরা বিস্তারিত জেনেছি। আজকে আরেকটু কথা বলার জন্য দাঁড়িয়েছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। দেখো, কন্ডিশনাল এর আগে আমরা জেনেছি কয়েকটা প্রকারভেদ সম্পর্কে। হ্যাঁ, আমরা একটু বিস্তারিত আলোচনা, যেমন সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে আমাদের কিছু নতুন পড়া আছে। সেটা হলো, আমরা দেখো ইফের সাথে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট পড়েছিলাম, ইফের সাথে সেকেন্ড কন্ডিশনাল আমরা কি পড়েছিলাম? পাস্ট ইনডিফিনিট। দেখো ইফের সাথে পাস্ট ইনডিফিনিট ছিল না, অর্থাৎ ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট কন্ডিশনাল, এটা ছিল না? দেখো এখন শিখবো আমরা যে আমাদের কল্পনাজাত কোনো কথা, আমরা যেটাকে অসম্ভব কল্পনা বলি, অথবা আমি এমন একটা কল্পনা করছি যেটা আসলে রিয়েল না। যেমন হতে পারে, আমি যদি পাখি হইতাম, আমি যদি রাজা হইতাম, এরকম আছে না? আমি যদি পাখি হইতাম, আমি যদি রাজা হতাম, তাহলে আমি কি করতাম? এখানেও কিন্তু একটা যদির বিষয় আছে। তাহলে আমরা একটু লিখি, এভাবে অসম্ভব কল্পনাগুলোকে আমরা ওয়ার দিয়ে বসাই, ওয়ার দিয়ে ব্যবহার করি। যেমন ইফ আই ওয়ার এ বার্ড, কি হবে? আই ড্যাশ ফ্লাই ইন দ্য স্কাই। দেখো, ইফ আই ওয়ার এ বার্ড আই ড্যাশ ফ্লাই ইন দ্য স্কাই। দেখো ইফের সাথে দেখো আই ওয়ার আছে, আমরা দেখো এটা আমরা জানি পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু আয়ের সাথে ওয়াজ বসার কথা। তাহলে এখানে ওয়াজ না বসে ওয়ার কেন হলো? হ্যাঁ, আমরা জানি অসম্ভব কল্পনা বোঝাতে ওয়ার ব্যবহৃত হয়। সেই ক্ষেত্রে ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি একটা পাখি হইতাম, এটা আমার কল্পনা, জাস্ট এটা অসম্ভব, নিতান্তই অসম্ভব। তা আমারও পাখি হওয়া সম্ভব না, তাহলে যদি হইতাম তাহলে কি করতাম? আই ড্যাশ ফ্লাই ইন দ্য স্কাই। অনেকেই বলে থাকে, যদি আমি পাখি হতাম আমি উড়ে গিয়ে তোমার সাথে দেখা করে আসতাম। এখানে কিন্তু তাও হতে পারত। আমরা এখানে কি লিখেছি? আই ড্যাশ ফ্লাই, তখন কি হবে? পাস্ট কন্ডিশনালে আমরা জানি সাবজেক্টের পরে কি হবে? উড, তারপরে হচ্ছে ফ্লাই। কি হবে? সাবজেক্ট পরে উড প্লাস V1, অর্থাৎ আমাদের শূন্যস্থান যখন আমরা রাইট ফর্মসে করব তখন আমার হলো আই উড ফ্লাই ইন দ্য স্কাই। তাহলে আমরা বুঝতে পেরেছি ইফের সাথে যখন অসম্ভব কল্পনাও থাকে, অর্থাৎ ইফের সাথে অসম্ভব কল্পনা বোঝাতে যখন আমাদের ওয়ার বসে, তখন আমাদের আই উড ফ্লাই, অর্থাৎ তখন এটা 2 নম্বর কন্ডিশনাল হয়, 2 নম্বর কন্ডিশনাল। ঠিক আছে, এবার আমরা আরেকটা পড়ব। দেখো আরেকটা পড়ব, হ্যাডযুক্ত কোনো সেন্টেন্স। হ্যাডযুক্ত কোনো সেন্টেন্স, এটা আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে কন্ডিশনালের আরও কিছু বিষয় আছে। যেমন আমরা জানি ইফ থাকলে এটা কন্ডিশনাল হয়, এটা জানি, কিন্তু হ্যাড থাকলেও যে হয় এটা কি জানি? বলেছিলাম আমরা পরে আলোচনা করব, তাই আজকে চলে আসলাম। দেখো হ্যাড যখন হয়, হ্যাড অর্থ কি? আছে।
আমরা সবসময় পড়েছি হ্যাড, আই হ্যাড, এটা কখনো অক্সিলারি হিসেবে বসে, কখনো মেইন ভার্ব হিসেবে বসে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হিসেবে বসে। তাহলে দেখো আই হ্যাড হতে পারে, কোনো সমস্যা নেই, আমার ছিল, কিন্তু যখন হ্যাডটা শুরুতে বসে, যদি বসে যে হ্যাড আই, তখন কি হয়? হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। এখন কি হবে? এখন হবে হলো হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। আর স্টুডেন্টস একটু খেয়াল করো, হ্যাড এখানে কোথায় আছে? সেন্টেন্সের শুরুতে আছে। সেন্টেন্সের শুরুতে যদি হ্যাড হয় আর এটা যদি প্রশ্নবোধক চিহ্ন না হয়, আমরা বলতে পারবো এটা হচ্ছে একটা কন্ডিশনাল সেন্টেন্স। কীভাবে? লাস্টে আর অনেক কিছু শুনতে মন চায়। দেখো হ্যাডের পরে এখানে কি আছে? আই আছে, তারপরে আছে কি? উইংস। দেখো হ্যাড আমরা জানি একটা স্ট্রাকচার আমরা লিখব এরকম, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস নাউন থাকলে 2 নং কন্ডিশনাল। অর্থাৎ 2 নং কন্ডিশনাল মানে কি? সাবজেক্টের পরে উড অথবা কুড অথবা মাইট, তারপরে বাকি অংশ, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। এখন দেখো হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস নাউন আমার এখানে আছে কিনা। দেখো এখানে হ্যাড আছে, হ্যাড, এটা হ্যাড, এটা সাবজেক্ট, তাহলে এটা কি? নাউন। ঠিক তাই আমার এই সেন্টেন্সের সাথে, এই স্ট্রাকচারের সাথে মিলে গেছে 2 নং কন্ডিশনালে যা ছিল। তখন কী হবে? দেখো আই উড ফ্লাই ইন দ্য স্কাই, তাই তো? এখানে একটা ফুল স্টপ। তাহলে সেন্টেন্সটা কি হয়? হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। কী হলো? আই উড ফ্লাই। দেখো মনে আছে 2 নং কন্ডিশনে আমরা লিখেছিলাম উড, তারপরে ফ্লাই। কি লিখেছিলাম? উড ফ্লাই, অর্থাৎ উড প্লাস মূল ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম আমরা যাই বলি। ঠিক আছে, তাহলে এরকম যদি আরেকটা এক্সাম্পল দেই, হ্যাড আই মোর মানি, আমার যদি অনেক টাকা থাকতো তাহলে আমি কি করতাম? আই উড বাই এ কার, আমি একটি গাড়ি কিনতাম। দেখো এখানেও আছে উড বাই, এটা আমরা আগেই দেখেছি রাইট ফর্মসে কীভাবে ব্যবহার করব, রাইট ফর্ম অফ ভার্বে, এবং কমপ্লিটিং সেন্টেন্স আমরা কীভাবে ব্যবহার করব। যদি তোমাকে এরকম গ্যাপ দেওয়া থাকে তুমি পুরো সেন্টেন্স লিখবা, আর যদি এখানে রাইট ফর্মসের জন্য দেওয়া থাকে তখন অল্প একটু গ্যাপ থাকে, তো এটা আমরা তোমাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি। তাহলে হ্যাড আই মোর মানি, আমার যদি অনেক টাকা থাকতো আমি কি করতাম? একটি গাড়ি কিনতাম। তাহলে দেখো আমরা বুঝতে পারলাম হ্যাডযুক্ত সেন্টেন্স কিভাবে কন্ডিশনাল হয়। প্রথমে মনে রাখতে হবে হ্যাডের পরে এটা কি নাউন আছে নাকি অন্য কিছু আছে। এখন আমরা দেখব হ্যাডের পরে যদি নাউন না থেকে ভার্ব থাকে তাহলে কী হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস একটু খেয়াল করো যে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে কয় নং কন্ডিশনাল হয়? 3 নংয়ের মতো করে হবে। আমি বলছি কি 3 নংয়ের মতো করে হবে। দেখো পার্থক্যটা হচ্ছে এখানে নাউন, এখানে ভার্ব, বাকি সব ঠিক আছে। আমরা এই এক্সাম্পলটাতে দেখেছি হ্যাডের পরে সাবজেক্ট প্লাস নাউন। আরেকটা এক্সাম্পল লিখো, হ্যাড ইউ বিন টু কক্সেস বাজার, কমা আরও কিছু আমি শুনবো। এখানে আমি কমপ্লিটিংয়ের ক্ষেত্রে এরকম একটা ড্যাশ দেওয়া থাকে। দেখো আমরা মূল টার্গেটটা হচ্ছে এখানে প্রথমে হ্যাড আছে, ইউ আছে, এটা কি বিন, এটা কি নাউন নাকি ভার্ব? অবশ্যই বিন হচ্ছে ভার্ব। দেখো আমাদের যদি হ্যাড ইউ বিন টু কক্সবাজার অর্থাৎ হ্যাডের পরে সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, কি থাকে আবার বলছি ভার্ব থাকে, তাহলে
পরের অংশ অবশ্যই 3 নম্বর কন্ডিশনালে যেটা ছিল আমাদের লাস্টের অংশ, সেই অংশটা হবে। কি হবে? ধরো তুমি যদি কক্সবাজার যাও, কিন্তু কক্সবাজার যাইতে তুমি সাগর উপভোগ করতে পারতে, তুমি অনেক ন্যাচারাল সিনারি উপভোগ করতে পারতে, তাহলে আমরা কি লিখব? ইউ 3 নম্বর কন্ডিশনাল উড হ্যাভ, এই যে 3 নম্বর কন্ডিশনাল হয় ভার্বের পাস্ট ফর্ম, ইউ উড হ্যাভ এনজয়েড দ্য সি। তুমি কি করতে পারতে? তুমি অবশ্যই সাগরটাকে উপভোগ করতে পারতে। তাহলে আমরা দেখো এখানে শুধুমাত্র ভার্ব থাকার কারণে কি লিখেছি? উড হ্যাভ এনজয়েড। যদি নাউন থাকতো শুধু উড এনজয় লিখতাম। তাহলে দেখলাম হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস নাউন থাকলে 2 নম্বর কন্ডিশনাল মনে রাখবা, আর হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে তখন হয় 3 নম্বর কন্ডিশনাল। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কন্ডিশনাল নিয়ে আমাদের যে আলোচনা হয়েছে, আশা করি তোমাদের আর কোনো ক্লাস লাগবে না। তারপরেও যদি তোমাদের কোনো কথা থাকে, তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমি তোমাদের জন্য সর্বদা আছি। আমার এখানে কমেন্ট করবা, কমেন্টে লিখবা, অথবা আমাকে সরাসরি ফোনে জানাবা। ঠিক আছে? তোমাদের ভালো কিছু করার প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি। শামসুল আলম স্যার, ধন্যবাদ সবাইকে।